গরম গরম মুচমুচে পকোড়াগুলো দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। আর এরকম একটা পকোড়ার সাথে যদি এরকম একটা টক ঝাল মিষ্টি চাটনি থাকে তাহলে তার কোনো কথাই না। সব পকোড়াগুলোকে দেখুন আমি মুচমুচে করে ভেজে নিয়েছি আর খুব সুন্দর কিন্তু একটা রং এসেছে। এইরকম পকোড়া বানিয়ে আপনারা 2 দিন পর্যন্ত রেখে দিতে পারবেন। নমস্কার বন্ধুরা, পিওর রান্নাঘরে আজকের রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনার সাথে শেয়ার করছি কাঁচা আলুর পেঁয়াজ দিয়ে মুচমুচে মুখরোচক একটা পকোড়া রেসিপি, আর তার সাথে থাকবে দারুণ টক ঝাল মিষ্টি স্বাদের একটা চাটনি রেসিপি, যেটা দিয়ে পকোড়া খেতে কিন্তু দারুণ লাগে। আশা করছি আজকের রেসিপিটা দেখতে আপনাদের সকলে ভালো লাগবে। পুরো রেসিপিটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, রান্নাঘরে গিয়ে আজকের এই পকোড়া আর চাটনি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। পকোড়া তৈরি করার জন্য আমি বেশ কিছু কাঁচা আলু আর পেঁয়াজ ভালো করে খোসা ছাড়িয়ে জলে ধুয়ে রেখেছি। এবার এই কাঁচা আলু আর পেঁয়াজটাকে কেটে নেব। পকোড়ার জন্য 3টে বড় সাইজের আলু ভালো করে খোসা ছাড়িয়ে জলে ধুয়ে রেখেছি, আর তার সাথে নিয়ে নিয়েছি কিছু পেঁয়াজ। পেঁয়াজগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি আমি। আর এখানে কিন্তু আপনারা চাইলে আলুর পরিমাণ কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, তেমন পেঁয়াজেরও কিন্তু পরিমাণ কম বেশি করে নিতে পারেন। পেঁয়াজ আর আলুগুলো কেটে নেব। তো প্রথমে আলুটা দেখাচ্ছি কিভাবে কাটতে হবে। এইভাবে গোল গোল করে প্রথমে কেটে নিচ্ছি, তবে খুব একটা বেশি পাতলা করিনি আমি। দেখাচ্ছি দেখুন, ঠিক এরকম ভাবে মোটাটা রেখেছি, খুব বেশি মোটা না আবার খুব বেশি পাতলাও না। এরকম ভাবে কেটে নেওয়ার পরে এরকম লম্বা লম্বি করে কেটে নিচ্ছি। দেখুন ঠিক এইভাবে করে কেটে নিচ্ছি আমি আলুগুলোকে, যেরকম আমরা আলু ভাজার জন্য কাটি ঠিক সেরকম। সব আলুগুলোকে আমি এরকম সরু সরু আর লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এই আলুগুলোকে কাটার পর কিন্তু আমি আর জলে ধোবো না, যেহেতু আমি আগে আলুগুলোকে ভালো করে জলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কারণ এখন যদি ধুই এই আলুগুলো কিন্তু আরো বেশি জলসা হয়ে যাবে, তাই আর ধোয়ার কোনো দরকার নেই। এবার আমি পেঁয়াজগুলোকে কেটে নেব। পেঁয়াজগুলোকে এইভাবে লম্বা লম্বি করে কেটে নিচ্ছি। দেখুন একটু মাঝারি করে কেটেছি, খুব একটা বেশি পাতলা করিনি আবার খুব বেশি একটা মোটাও করিনি। পেঁয়াজ আলু সব আমি কেটে নিয়েছি। দেখুন সবগুলো পেঁয়াজ আলু আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1/2 চামচ লবণ নিয়ে নিয়েছি, এই লবণটা মাখিয়ে দেব। আর লবণটা দেওয়ার পরে এইভাবে আলু আর পেঁয়াজটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। মুচমুচে পকোড়া তৈরি করার জন্য অবশ্যই এই কাজটা একবার বাড়িতে করে দেখবেন। এতে করে পকোড়াগুলো যেমন মুচমুচে হবে, তেমনই দেখবেন ঘন্টার পর ঘন্টা ঠান্ডা হয়ে যাওয়ার পরেও দেখবেন এরকমই থাকবে, যেমন গরম গরম ভাজবেন ঠিক সেরকম। লবণ দিয়ে পেঁয়াজটাকে খুব ভালো করে চটকে চটকে আমি মেখে নিয়েছি। এবার আমি এটাকে এরকম ভাবেই রেখে দেব, তাহলে দেখবেন এর থেকে যে পেঁয়াজ আর আলুর যে জলটা রয়েছে সেটা বেরিয়ে যাবে আর বেশ খানিকটা নরমও হয়ে যাবে। যতক্ষণ পেঁয়াজ আর আলুটাকে লবণ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি রেস্টে, তার মধ্যে আমি চাটনিটা তৈরি করে নেব। আর আজকের চাটনিটা আমি তৈরি করব তেঁতুল দিয়ে। তার জন্য কিছুটা তেঁতুল আমি আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম। তো এবারে কি করে চাটনিটা তৈরি করছি সেটা দেখুন। আজকের চাটনিটা বানানোর জন্য আমি বেশ খানিকটা তেঁতুল 5-7 মিনিট মতন আগে জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ভিজে গেছে। আর এটা কিন্তু অবশ্যই বীজ ছাড়া তেঁতুল। আর এখানে আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি তেঁতুলটা দিয়ে দিচ্ছি। দেখুন তেঁতুলের সাথে কিন্তু খুব একটা বেশি জল নেই, তেঁতুলটা ওপরে ওপরে একটু ডুবে রয়েছে, ঠিক এরকম জল দিয়েছি আমি। এবারে খুব ভালো করে পেস্ট তৈরি করে নেব। চাটনিটা তৈরি করার জন্য তেঁতুলটাকে আমি খুব ভালো করে পেস্ট তৈরি করে নিয়েছি। এই দেখুন ঠিক এরকম ঘন আছে। আর এখানে আমি একটা বাটি আর একটা ছাঁকনি নিয়েছি, এর মধ্যে তেঁতুলটাকে একটু ছেঁকে নেব। না ছেঁকেও তৈরি করা যায়, তবে ছেঁকে নিলে একদম বেশ মোলায়েম হয়ে যায়, কারণ সবটা তো বাটা হয় না ঠিক করে, একটু গোটা গোটা ভাব থাকে। এরকম ছেঁকে নিলে মোলায়েম হয়ে যাবে, দেখবেন তখন কিন্তু খেতে আরো বেশি ভালো লাগবে। তেঁতুলটা সবটা আমি ছেঁকে নিয়েছি। আর দেখুন এই যে তেঁতুলের গায়ের যে খোসাটা, সেই খোসাটা কিন্তু থেকে গেছে। এইটা যদি খাওয়ার সময় মুখে পড়তো তখন কিন্তু ভালো লাগতো না, তাই এরকম একটু ছেঁকে নেবেন, দেখবেন খুব ভালো হবে। আর এই দেখুন ঠিক এরকম ভাবে তৈরি হয়েছে। এবার আমি চাটনিটা তৈরি করে নেব। আর এই চাটনিটা খেতে কিন্তু দারুণ লাগে, আপনারা আরো যে কোনো রকম পকোড়ার সাথেও খেতে পারবেন। তাই একসাথে অনেকটা যদি তৈরি করে রাখতে চান তাও কিন্তু রাখতে পারেন, খুব সহজে কিন্তু নষ্ট হবে না। চাটনি তৈরি করার জন্য কড়াই একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা হালকা গরম হয়েছে,
আর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি কাঁচা গোটা জিরে, তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি হিং, জিরা আর হিংটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবারে যে তেঁতুলের পেস্ট আমি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। যদি দেখেন যে তেঁতুলের পেস্টটা বেশি গাঢ় হয়ে গেছে তখন কিন্তু একটু জল মিশিয়ে নিতে পারেন। যে বাটিতে করে আমি তেঁতুলটা নিয়েছিলাম সেই বাটিতে একটুখানি ধুয়ে জল দিয়ে দিচ্ছি। যেহেতু তেঁতুলের চাটনিটা একটুখানি গাঢ় হবে আর একটু জাল করতে হবে, তার জন্য আমি জলটা দিয়েছি। তবে খুব বেশি কিন্তু জল দেবেন না, তাহলে অনেকক্ষণ জাল করতে হবে আর তখন কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে না। হাফ চামচ দিয়ে দিচ্ছি সাদা লবণ, আর হাফ চামচ দিয়ে দিচ্ছি এখানে বিট লবণ। বিট লবণটা অবশ্যই করে দেওয়ার চেষ্টা করবেন, তাতে কিন্তু স্বাদটা অনেকটা ভালো হয় চাটনির। আর আজকের চাটনিটা যেহেতু একটুখানি টক ঝাল মিষ্টি সব রকম স্বাদের করব, তার জন্য 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। হাফ চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, আর হাফ চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। মশলাগুলো দেওয়ার পর এখানে আমি 4 চামচ মতন চিনি দিয়ে দিচ্ছি। টক ঝাল মিষ্টি সব রকম স্বাদের করার জন্য আমি চিনিটা অল্প পরিমাণে দিলাম, তবে যদি মনে হয় একবারে মিষ্টি খাবেন তখন কিন্তু আরেকটু চিনির পরিমাণটা বাড়িয়ে দেবেন। আর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি পাতিলেবুর রস, খুব বেশি দেব না। এবারে সবকিছু দিয়ে ভালো করে একটু জাল করে নেব, তবে গ্যাসের আঁচটা কিন্তু এই সময় মিডিয়ামে রাখতে হবে। তেঁতুলের চাটনিটাকে 2-4 মিনিট মতন মাঝারি আঁচে আমি জাল করে নিয়েছি। আর দেখুন এখন কিন্তু বেশ খানিকটা গাঢ় হয়ে এসছে, আর এটা যখন আমি ঠান্ডা করে নেব তখন কিন্তু আরো খানিকটা গাঢ় হয়ে যাবে। তার জন্য এর থেকে বেশি আর আমি গাঢ় করছি না। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। তেঁতুলের এই চাটনিটা দেখে কার কার জিভে জল আসলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। কতটা সুন্দর হয়েছে দেখুন। যতক্ষণ আমি চাটনি তৈরি করছিলাম তার মধ্যে আলু আর পেঁয়াজটাও বেশ খানিকক্ষণ লবণ মাখিয়ে রাখার পর রেস্টে রাখা হয়ে গেছে, আর এগুলো বেশ খানিকটা নরমও হয়ে গেছে। এবার আমি এর মধ্যে থেকে যে জলটা আছে সেই জলটাকে বের করে নেব, আর বেশ কিছু মশলা মাখিয়ে পকোড়া তৈরি করার জন্য রেডি করে নেব। আলু পেঁয়াজে লবণ মাখিয়ে রাখার ফলে দেখুন কতটা ভেতর থেকে জল বেরিয়েছে। এই জলটাকে আমি ছেঁকে তুলে নেব, তার জন্য আরো একবার এইভাবে একটুখানি মেখে নিচ্ছি। এই জলটা এই আলু আর পেঁয়াজের ভেতরে যে জলটা ছিল সেই জলটা, যখন পকোড়াগুলো তৈরি করতাম এই জলটা যদি থাকতো তাহলে দেখতেন পকোড়াগুলো কিন্তু ভাজার সময় মুচমুচে থাকলেও পরে ঠান্ডা হওয়ার পরে নরম হয়ে যেত। তার জন্য এইভাবে একটু জলটা ঝরিয়ে নেবেন। দেখুন এখন কিন্তু বেশ ঝরঝরে হয়ে গেছে। ভালো করে চেপে চেপে জলটা আমি নিংড়ে নিচ্ছি। আলু পেঁয়াজ থেকে সব জলটা আমি ঝরিয়ে নিয়েছি। আর দেখুন এই যে জলটা বেরিয়েছে এই জলটা কিন্তু কোনো নোংরা জল না, আলুর যে জলের কষটা থাকে এটা হচ্ছে সেই কষটা। আর এই এতটা জলের মধ্যে যদি আমি সমস্ত মশলাগুলো দিয়ে পকোড়া তৈরি করতে দিতাম তাহলে পকোড়াগুলো কিন্তু পরে নরম হয়ে যেত। গামলাটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে আলু আর পেঁয়াজটা আমি এর গামলার মধ্যে নিয়ে নিচ্ছি। আলু পেঁয়াজের মধ্যে এবার দিয়ে দিচ্ছি লবণ। আগে আমি যে লবণটা দিয়েছিলাম সেটা তো জলের সাহায্যে বেরিয়ে গেছে। এখানে আমি নিয়ে নিয়েছি গোটা ধনে, আর গোটা ধনেগুলোকে কোন রকম ভাজিনি, আমি এরকমই কাঁচা ধনে একটুখানি ভেঙে নিয়েছি খালি দেখুন। আর তার সাথে কিছুটা শুকনো লঙ্কার কুচি নিয়েছি। 1 চামচ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, 1 চামচ গরম মশলার গুঁড়ো, 1 চামচ আদা আর রসুন আমি থেতো করে নিয়েছি, চাইলে বেটেও দিতে পারেন। এই আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা কুচি। যদি ঝালটা বেশি খেতে পছন্দ না করেন তাহলে একটু কম করে দেবেন। আর এখানে নিয়ে নিয়েছি 1 চামচ কসুরি মেথি। যদি এটা বাড়িতে না থাকে তাহলে কিন্তু নাও দিতে পারেন, তবে আমার হাতের কাছে রয়েছে তাই আমি দিচ্ছি। একটুখানি হাতে করে এইভাবে ঘষে দিচ্ছি, এতে করে খেতে ভালো লাগে আর একটা অন্যরকম স্বাদ হয়। সব মশলা দিয়ে দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি 3 চামচ চালের গুঁড়ো। এই চালের গুঁড়োটা দিলে বেশ মুচমুচে হয়। আর এখানে বেসন নিয়েছি, বেসনটা আমি অল্প অল্প করে দেবো আর মাখবো, যেমন পরিমাণে লাগবে ঠিক সেরকম দেব। প্রথমে 3 চামচ দিয়ে দিলাম। এবারে হাতে করে আমি মেখে নিচ্ছি এইভাবে ঘষে ঘষে। আর এখানে কিন্তু আর আমি কোনো রকম জল ব্যবহার করব না।
এইভাবে চটকে চটকে মেখে নিলে দেখবেন খুব সুন্দরভাবে আলু আর পেঁয়াজের সাথে এই বেসন আর চালের গুঁড়োটা মিশে যাবে। এবারে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, খুব ভালো করে মিশিয়ে নেব। প্রথমে অল্প করে বেসন দেওয়ার পরে এইরকম ভাবে একটু চটকে নেবেন, যতক্ষণ না এই পেঁয়াজ আর আলুর সাথে খুব ভালোভাবে মিশে যাচ্ছে। দেখুন আমি একটুও জল দিইনি, তারপরেও কিন্তু খুব সুন্দরভাবে মিশে গেছে। এরপর আমি আবারও 3 চামচ বেসন দিয়ে দিচ্ছি। ওই একই রকম ভাবে আবারও এইভাবে চটকে চটকে মেখে নেব। একটুও জলের দরকার পড়বে না, জল ছাড়াই কিন্তু মাখা হয়ে যাবে। যদি প্রথমেই দেখেন যে একটু শুকনো হয়ে যাচ্ছে আর জল দিয়ে দেন, তাহলে দেখবেন এটা কিন্তু পরে আরো বেশি পাতলা হয়ে যাবে। আর যখন ভাজতে যাবেন তখন যে মুচমুচে ভাবটা পকোড়ার মধ্যে সেটা কিন্তু থাকবে না। অল্প অল্প করে বেসন দিয়ে দেখুন আমি এটাকে তৈরি করে নিয়েছি। আর তৈরি হয়ে গেছে কি করে বুঝবেন পুরোপুরি রেডি হয়ে গেছে? এরকম ভাবে হাতের মধ্যে অল্প একটু নিয়ে যদি দেখেন যে এরকম ভাবে একটা পাক আসছে, তাহলে জানবেন এটা একদম তৈরি হয়ে গেছে। এই দেখুন খুব সুন্দরভাবে গোলটা তৈরি হয়ে যাচ্ছে। আর এখানে বেসন বা চালের গুঁড়ো কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। এবার শুধু পকোড়াগুলো ভাজলেই তৈরি হয়ে যাবে। পকোড়াগুলোকে ভেজে নেওয়ার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াই তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবারে পকোড়াগুলো ভেজে নেব, তবে এরকম ভাবে নেওয়ার পর কিন্তু আর মুড বাঁধবো না, এরকমই দিয়ে দেবো তেলের উপরে। তেলটা দেখুন আমি খুব ভালো করে কিন্তু গরম করে নিয়েছি। ঠিক এইরকম ভাবে ভালো করে গরম করে নিতে হবে। পকোড়াগুলোকে বেশ খানিকক্ষণ আমি ভেজে নিয়েছি, কোনো রকম নাড়াচাড়া করিনি। এবারে উল্টে দিচ্ছি, আর গ্যাসের আঁচটা কিন্তু একদম হাইতেই রয়েছে। দেখুন এক পিঠ কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এইরকম ভাবে মুচমুচে করে ভেজে নিতে হবে। সব পকোড়াগুলোকে দেখুন আমি মুচমুচে করে ভেজে নিয়েছি, আর খুব সুন্দর কিন্তু একটা রং এসেছে। এর থেকে আমি আর বেশি ভাজবো না, কারণ বেশি ভাজলে এই যে পেঁয়াজগুলো রয়েছে এর ওপরে ওপরে কিন্তু বেশি ভাজার পর তেতো হয়ে যাবে। গরম গরম মুচমুচে পকোড়াগুলো দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। আর এগুলো দেখতে যেমন সুন্দর লাগছে তেমনই কিন্তু খেতেও অসাধারণ লাগে। বর্ষাকালে বিকেল বেলা কিংবা সন্ধ্যাবেলা দেখবেন একটু তেলে ভাজা খেতে ইচ্ছা করে। তো সবসময় বাইরে থেকে চপ সিঙ্গারা একঘেয়েমি না খেয়ে এরকম ভাবে বাড়িতে কিন্তু পকোড়া তৈরি করে নিতে পারেন। আর আলু পেঁয়াজ এগুলো তো খুব সাধারণ ব্যাপার, প্রায় সকলের ঘরে সবসময় থাকে। তার সাথে সাধারণ কিছু মশলা মাখিয়ে দেখবেন, এরকম ভাবে পকোড়া তৈরি করে একবার খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। আর তার সাথে সাথে আমি যে চাটনিটা তৈরি করেছি সেটাও অবশ্যই একবার তৈরি করে দেখবেন। শুধু যে এই পকোড়ার সাথে খেতে ভালো লাগে তা না, অন্য যে কোনো কিছু পকোড়ার সাথেও কিন্তু এগুলো খেতে দারুণ লাগে। সব পকোড়াগুলো একই রকম ভাবে ভেজে নিচ্ছি, আর তেলটা কিন্তু অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে। সব পকোড়াগুলো আমার মুচমুচে করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমি তুলে নিচ্ছি তেল থেকে। পকোড়াগুলো দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, দেখে কিন্তু জিভে জল আসবে। সব পকোড়াগুলোই ভেজে নিয়েছি। বর্ষার দিনে যদি এরকম মুচমুচে পকোড়া চোখের সামনে থাকে তাহলে কিন্তু না খেয়ে আর থাকতে পারবেন না। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে পকোড়াগুলোকে, আর কত সুন্দর ওপর থেকে মুচমুচে হয়েছে, ভিতর পর্যন্ত ভাজা হয়েছে। এইরকম পকোড়া বানিয়ে আপনারা 2 দিন পর্যন্ত রেখে দিতে পারবেন। আর এরকম একটা পকোড়ার সাথে যদি এরকম একটা টক ঝাল মিষ্টি চাটনি থাকে তাহলে তার কোনো কথাই না। বাড়িতেই হাতের কাছে থাকা কিছু উপকরণ দিয়ে বানানো এই পকোড়াটা একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। অন্যান্য সমস্ত তেলে ভাজা থেকে খেতে একদম অন্যরকম লাগে, আর খেতে খুবই ভালো লাগে। সাধারণ কিছু জিনিস যেগুলো আমাদের বাড়িতেই থাকে, যেগুলোর জন্য আমাদের আলাদা করে কোনো কিছু করার দরকার পড়বে না, ডিম মাংস কোনো কিছুর দরকার নেই, তারপরে পকোড়াগুলো খেতে খুব ভালো লাগে। তো বন্ধুরা আশা করছি আজকের এই পকোড়া রেসিপিটা আপনাদের সকলের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরে ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।